নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণ মঙ্গলবার বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারই নতুন রাষ্ট্রনায়কের সামনে চ্যালেঞ্জ। ভারসাম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও বাস্তবমুখী কূটনীতি অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও বিএনপি নেতা কর্মীদের। ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানালেন আসিফ মাহমুদ। সমঝোতে পৌঁছাতে আগ্রহী, খামেনির সঙ্গে মুখোমুখি সংলাপে বসতে রাজি ট্রাম্প। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, বহু মানুষের প্রাণহানি। এবং বয়কটের হুমকি পেরিয়ে আজ কলম্বোয় মহারণ। টি-20 বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে চলছে দ্রুত গতিতে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সচিবালয়ে জানানো হয়েছে, আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শপথ অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন। সচিব এ সময় জানান, শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিকে দাওয়াত দেয়া হবে, যার মধ্যে থাকবে দেশি বিদেশি উচ্চপদস্থ অতিথিরা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে। তিনি কতজনকে মন্ত্রী হিসেবে রাখতে চান সেটাই মূল বিষয়। শপথ গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত নয়, এটি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। জাতীয় সংসদে 297টি আসনে নির্বাচিত সদস্যরা আগামী 15, 16 এবং 17 ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর প্রতিটি দল তাদের সংসদ নেতা নির্বাচিত করবেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতিকে জানানোর পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন। মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সম্পন্ন হবে। প্রস্তুতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার সঙ্গে দেশের রাজনৈতিক নেতৃত্বের শপথ গ্রহণে শিগগিরই নতুন মন্ত্রিসভার কার্যক্রম শুরু হবে, যা দেশের প্রশাসনিক ও নীতি নির্ধারণী কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আগামী মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়াবেন। এর আগে ওই দিন সকালে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। একই সঙ্গে গণভোটও হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। 300 আসনের বাংলাদেশ জাতীয় সংসদে এককভাবে সরকার গঠন করতে কমপক্ষে 151 আসন প্রয়োজন। 2 শতাধিক আসন পাওয়ায় বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্বভার গ্রহণের সঙ্গে জড়িয়ে আছে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠান, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার জন্য পররাষ্ট্রনীতিতে দ্রুত সুপরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ সংস্কার গ্রহণ করা জরুরি। ভারসাম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও বাস্তবমুখী কূটনীতি অনুসরণ করলে বড় সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেও মত তাদের। ইব্রাহিম হোসেন অফির পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 17 বছরের দীর্ঘ স্বেচ্ছা নির্বাসন,
লন্ডনের কুয়াশা পেরিয়ে অবশেষে 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ফেরেন এক অস্থির রাজনৈতিক সময় এবং বদলে যাওয়া বাংলাদেশে, যা শত শত প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। তার প্রত্যাবর্তন ছিল নিছক একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, তা ছিল দেশের রাজনীতিতে এক নাটকীয় পুনঃপ্রবেশ, বহু জল্পনা কল্পনার অবসান এবং নতুন সমীকরণের সূচনা। এখন তারেক রহমান দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী পদের নতুন এক বিশাল দায়িত্বের সামনে। সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আগে নতুন নেতৃত্বের সামনে একদিকে যেমন জন আকাঙ্ক্ষা ও রাজনৈতিক প্রত্যাশার ভার, অন্যদিকে তেমনি রয়েছে জটিল ও চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক বাস্তবতা। ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই তাদের যে বাস্তবতার মুখোমুখি হতে হবে তা কেবল একটি খাতে সীমাবদ্ধ নয়। আইন শৃঙ্খলা নিশ্চিত করা, অর্থনীতি পুনরুদ্ধার, সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার, সব ক্ষেত্রেই দ্রুত, বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য হয়ে উঠবে। ক্ষমতায় গ্রহণের পর নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ সরকারকে কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যা তারা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবে। নতুন নির্বাচিত সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জকে 4টি ভাগে ভাগ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছে বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সৃষ্টি দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহের ধীর গতি এবং দেশীয় ও বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা। সাধারণ মানুষের জীবনের স্বস্তি, বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার চাবিকাঠি আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, যা 2024 সালের গণঅভ্যুত্থানের পর থেকে মারাত্মকভাবে অবনতি হয়েছিল এবং মানুষের মধ্যে ভীতির জন্ম দিয়েছিল। এছাড়াও নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগকে পুনরুজ্জীবিত করা এবং অর্থনীতিকে গতিশীল করে তোলা। দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা ক্ষয় করেছে এবং এটি দ্রুত দৃঢ় পদক্ষেপের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন বলেও মত অর্থনৈতিক বিশ্লেষকদের। এছাড়াও দারিদ্র্য, কর্মসংস্থান, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, রাজস্ব আয় বাড়ানো সহ বাজেট ঘোষণার মতো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। রয়েছে কূটনৈতিক চ্যালেঞ্জও। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার জন্য পররাষ্ট্রনীতিতে দ্রুত, সুপরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ সংস্কার গ্রহণ করা জরুরি। ভারসাম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও বাস্তবমুখী কূটনীতি অনুসরণ করলে বড় সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেও মত তাদের। দর্শক, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। অভি ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে ভঙ্গুর অর্থনীতি কেন তারেক রহমানের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ? বাংলাদেশের গত বেশ কিছু বছরের 1 দশকেরও বেশি সময় ধরে যে শাসন ব্যবস্থাটা চলছিল, সেই শাসন ব্যবস্থাটা আসলে মানুষের কল্যাণ কতটা নিশ্চিত করতে পেরেছে বা সেই শাসন ব্যবস্থা নিয়েই মানুষের মধ্যে একটা বড় ধরনের অস্থিরতা এবং বৈষম্য তৈরি হয়েছিল। তার ফলে সেই বৈষম্য থেকে বেরিয়ে এসে একটা এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে যেই আসলে গণ অভ্যুত্থানটা ঘটে। তো গণ অভ্যুত্থান ঘটার ফলে যেটা হলো যে তৎকালীন সরকারের পতন হলো এবং তারপরে হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ফলে তারাও কিন্তু উত্তরাধিকার সূত্রে একটা অর্থনৈতিক একটা অবস্থা পেয়েছে। তো সেইখানে যদি আপনি দেখেন, সেখানে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের যে ব্যাংকিং খাত, এটা একেবারে বাজে অবস্থায় ফেলে গেছে। তারা লক্ষ লক্ষ কোটি টাকা হলো পাচার হয়েছে এবং বিভিন্ন কোম্পানি তার রাজনৈতিক ছত্রছায়াকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের শেল কোম্পানির নামে তারা এরোন করেছে। ফলে যেটা হয়েছে যে সামগ্রিক যে আর্থিক খাত, সেটা একটা ভঙ্গুর তো দূরের কথা, সেটা আসলে সব ধরনের যে সাপোর্ট দিতে হয় অর্থনীতিতে, সেখানে একটা বড় বাধার তৈরি করছে। তো ফলে এরপরে যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তারপরে তারা আসলে বেসিক্যালি অর্থনীতিকে চাঙ্গা করার যেই ধরনের উদ্যোগ নেওয়ার কথা, সেই উদ্যোগ কতটা নিতে পারছে এটা প্রশ্ন সাপেক্ষ একটা বিষয়। তার চেয়ে বরং তারা যেটা করছে যে যাতে ব্লিডিং থামানো যায় সেই কাজটা তারা করেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তারা এক ধরনের অর্থ পাচার বন্ধ করেছে, কিছু কিছু জায়গায় যাতে আরও না নিয়ে যেতে পারে সেটা বন্ধ করছে এবং
একটা নতুন শঙ্কা এবং মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয় যে রাজনৈতিক পট পরিবর্তন, কিছুদিন সরকার ছিল না, তারপরে একটা নির্বাচিত সরকার ছিল, এই সব কিছুর ফলে যেটা দেখা গেছে যে মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে নতুন বিনিয়োগ করবে, সেই বিনিয়োগে তারা আসলে দেশি কিংবা বিদেশি কোনো ধরনের বিনিয়োগকারীরা আস্থা পায়নি। অন্যদিকে আমাদের কাছ থেকে যারা ইম্পোর্ট করে, আমাদের যে ট্রেড পার্টনার্স আছে গ্লোবালি, তারা যেটা করেছে, তারা আসলে পরিস্থিতি অবজার্ভ করতে যে এটাকে এক ধরনের স্থবিরতার মধ্যে ফেলে দিয়েছে এবং তারা অন হোল্ড রেখেছে বিভিন্ন ব্যবসায়িক ডিল বা পণ্য নেওয়া। ফলে এইটা সামগ্রিক অর্থনীতি, যেটাকে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বলা হয়, সেইটাকে আসলে নষ্ট করে দিয়েছে। এটার একটা মাল্টিপল ইফেক্ট পড়েছে আমাদের অর্থনীতিতে, যার কারণে কর্মসংস্থান বলেন, বিনিয়োগ বলেন, রপ্তানি বলেন, নতুন এর বাইরে যেটা এক্সিস্টিং ব্যবসা, যেটাকে আসলে আমরা এক্সপানশন বলি, সেটাও হয় না। এর ফলে একদম টোটাল কার্যক্রমে একটা স্থবিরতা দেখা দিয়েছে। এখন এই সামগ্রিক বিষয়গুলো আসলে অর্থনৈতিক যে স্বস্তি বা অর্থনীতিতে যে একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করার কথা, সেইটা করেনি। গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালিয়েছেন, তারা চেষ্টা করেছেন তাদের সাধ্যমতো, কিন্তু মানুষের কনফিডেন্স যেটা ঘাটতি বা যেটা ক্ষয় হয়েছে, সেইটা পুনঃপ্রতিষ্ঠিত হয় না। ফলে এই নতুন যে নির্বাচনটা হলো, নির্বাচনের পরে এসে যারা ক্ষমতাটা নিচ্ছেন, তারা কোন প্রেক্ষাপটে নিচ্ছে দেখেন। আমরা যদি বলি, এখন আমাদের নির্বাচনের ফলাফল সবার কাছে প্রকাশিত এবং গেজেট আকারে প্রকাশিত, সেই অনুযায়ী 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তো এই প্রেক্ষাপটটা যদি আমি একটু বলি, সেখানে বলতে গেলে দেখবেন আপনি 17 বছর স্বেচ্ছা নির্বাসন যদি বলেন, সে জীবন কাটিয়ে তিনি আসলে দেশে ফিরলেন। দেশে ফেরার পরে 25 তারিখে ফিরলেন, 30 তারিখে দেখেন তার উপর এক ধরনের বড় ধরনের একটা শক চলে গেল, যে তিনি তার মাতাকে হারালেন, যিনি বাংলাদেশের রাজনীতিতে আপসীন নেত্রী প্লাস 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তো এটা আসলে তার জন্য যেরকম একটা বড় শক ছিল, পুরা জাতিতেই রাজনৈতিক অঙ্গনে একটা পুরা বড় ধরনের সবার জন্য এটা শকিং নিউজ। এই শকিং অবস্থায় তিনি যেখানে একটা স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন, যে উদ্ভূত পরিস্থিতিতে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বা এক নায়ক শাসন ব্যবস্থার পরিবর্তনের ফলে যে নতুন করে দেশ গঠনে তিনি মনোনিবেশ করবেন দল গুছিয়ে, কিন্তু সেখানে সেই শকটা কিন্তু তার জন্য একটা বাধা হয়ে দাঁড়াইলো। সেই বাধাটার থেকে উত্তরণ ঘটার যখন শুরু হবে, তখনই সেই শকটাকে আসলে তিনি কিভাবে অ্যাবজর্ব করবেন, সেটা একটা বিষয় ছিল। যাই হোক, সেই শকটাকে কাটিয়ে কিন্তু আসলে দল গুছিয়ে কিছুটা যতটুকু সময় পেয়েছেন, তার ভিতরে তার নেতৃত্বে নির্বাচন হলো এবং সে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই, আপনি জানেন যে কাল মঙ্গলবারে মন্ত্রিসভা গঠন হচ্ছে, সেখানে শপথ নেবেন এবং স্বভাবত আমাদের দেশের নিয়ম অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। তো তিনি কিন্তু উত্তরাধিকারী সূত্রেই একটা ভঙ্গুর অর্থনীতি পাচ্ছেন, যেটা আমরা দেখলাম যে এক তো অতীতের 15 বছরের শাসন ব্যবস্থার অপশাসন, অর্থনীতিতে লুটপাট, বিভিন্ন ধরনের অর্থ পাচার, দলীয়ভাবে বিবেচনা করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদানের ফলে, তো সেইটা তার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এখন এই চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে কাটিয়ে উঠবেন, এখানে একটা বিষয় কিন্তু না। অর্থনীতিতে ধরেন আপনি কর্মসংস্থান, বিনিয়োগ, রপ্তানি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে একটা নিয়ন্ত্রণ আনা, আমাদের বৈদেশিক বন্ধু যারা আছেন, আমাদের যে গ্লোবাল ট্রেড পার্টনার্স রয়েছেন, তাদের সাথে একটা সুসম্পর্ক বা যেই সম্পর্কটা কিছুদিনের জন্য হলে স্থমিত ছিল, সেইটাকে পুনরুদ্ধার করাই কিন্তু তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। একদমই তাই। এবং এই যে যেমনটি বলছিলেন যে তার সামনে আসলে অনেক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠান, বিনিয়োগ পুনরুজ্জীবিত এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আসলে নতুন সরকার কোন কোন ধরনের পদক্ষেপ নিতে পারে এবং এগুলোর সম্ভাব্য প্রভাব আসলে কি হতে পারে? আমি যদি বলি যে এই চ্যালেঞ্জগুলো আছে, তার মধ্যে প্রথম যে চ্যালেঞ্জটা ধরেন, মানুষের একটা নিরাপত্তাহীনতা সবার ভিতরে কাজ করছে। সেটা হচ্ছে ব্যবসায়ী বলেন বা সাধারণ মানুষ বলেন, সব শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা, রাস্তায় বেরোনো বলেন, ঘরে অবস্থান বলেন, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, তো
প্রথম যে কাজটা আসলে এই সরকারকে ক্ষমতায় বসার পরেই করতে হবে সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে সুগঠিত দ্রুত সময়ের মধ্যে করে একটা মেসেজ থ্রো করা পাবলিকের কাছে, ব্যবসায়ীদের কাছে, যে আমরা আমাদের এই কার্যক্রমগুলো নিয়েছি, আমরা এখন নির্বিঘ্নে আপনার রাস্তায় চলতে পারবেন, বাড়িতে থাকতে পারবেন, ব্যবসায়িক কাঠামো কার্যক্রম সব ঠিকঠাকভাবে চালাতে পারবেন। এটা তো গেল নিরাপত্তার আসপেক্টে। তারপরে যদি ব্যবসায়ের কথা বলেন, আমি কিছুগুলো কি ইন্ডিকেটরের কথা উল্লেখ করতে পারি। ধরেন রপ্তানির কথা যদি বলি, আমাদের রপ্তানিতে একটা নেতিবাচক ধারা যেটা 5 মাস ধরে চলছে, তো এটার পিছনেও কিন্তু আমাদের আস্থাহীনতা, নিরাপত্তা বিষয়গুলো জড়িত রয়েছে। তো এখানে এক পক্ষ নয়, এখানে আমাদের বৈশ্বিক পার্টনাররাও রয়েছেন, আবার হলো আমাদের লোকাল ইস্যুসগুলো রয়েছেন। তো সেই ক্ষেত্রে যেহেতু পলিটিক্যাল আনসার্টিনিটিটা নির্বাচনের মাধ্যমে ওভার হয়ে যাচ্ছে, বাকি ইনিশিয়েটিভগুলো তিনি গ্লোবালি একটা মেসেজ থ্রো করা যে আসলে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব। সো আমাদের এই রপ্তানির বাজারগুলোতে যারা বড় বড় পার্টনার আছেন তাদেরকে যোগাযোগ করা, তাদের সাথে ডেকে কথা বলা, মন্ত্রী যারা হবেন, ইসেলফ তারেক রহমান নিজে প্রধানমন্ত্রী হয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে, বিভিন্ন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন, তাদেরকে একটা আশ্বস্ত করতে পারেন যে আপনারা ব্যবসা শুরু করেন। সেকেন্ড যে অ্যাসপেক্টটা বলবো, যে আপনি আমাদের ব্যাংকিং সেক্টর, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের একটা ভঙ্গুর এবং একটা ক্ষয়িষ্ণু ব্যাংকিং সেক্টর পেয়েছি, যেখানে প্রায় 6.5 লাখ কোটি টাকা হয়েছে আপনার ডিফল্ট লোন। এবং এই ডিফল্ট লোনের যারা গৃহীতা, তারা বড় একটা সংখ্যক বিদায়ী যে সরকারটা, যারা পতিত সরকার, তাদের অনেক মতাদর্শের ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদের সাথে জড়িত। এবং এই ব্যাংকিং শৃঙ্খলা না ফিরাতে পারলে আপনি অর্থনীতিকে সামগ্রিকভাবে স্থিতিশীলতা আনতে পারবেন না। এখন এই ব্যাংকিং সেক্টরটাকে কিভাবে আপনি সঠিক ধারায় ফিরিয়ে আনবেন, সেজন্য আপনাকে পলিসি মেজার্স নিতে হবে, সঠিক জায়গায় সঠিক লোকগুলোকে আপনাকে প্রতিস্থাপিত করতে হবে। কারণ টোটাল ঋণের 36% উপরে হয়েছে ডিফল্ট। সো মানুষ নতুন বিনিয়োগ করতে গেলে ঋণ লাগবে, ইম্পোর্ট করতে গেলে, ইলসি করতে গেলে সেখানে আপনাদের ঋণ দিতে হবে, মানুষকে সহায়তা দিতে হবে, সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে যারা ডিপোজিটের আছে, যে না ব্যাংকগুলোতে আর টাকা পাচার হবে না, ব্যাংকে টাকা রাখলে ফেরত পাবেন, এই জিনিসটা তাকে অবশ্যই দেখাতে হবে। এর বাইরে আপনি যদি দেখেন কর্মসংস্থানের জায়গাটা যদি আমি বলি, কর্মসংস্থান কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যেই কর্মসংস্থান অর্থাৎ দারিদ্র্যের হার আমাদের ছিল 18% বেশি, সেইটা আপনার প্রায় 27-28% মতো চলে আসছে 25 সালের একটা সার্ভে, পিপিএসসি সার্ভে অনুযায়ী, যেখানে চরম দারিদ্র্য ছিল 5% একটু বেশি, সেটা 9% উপরে উঠে গেছে। তার মানে কি, আপনি সমাজটাকে যদি একটা সুশৃঙ্খল রূপ দিতে চান, বা সমাজের থেকে অপরাধ বা সবকিছু দূর করতে চান, একটা স্থিতিশীলতা আনতে চান, মানুষকে কর্মে নিয়োজিত করতে হবে। যদি কর্মে নিয়োজিত না করতে পারেন, অপরাধ প্রবণতা বেড়ে যাবে, খুন, ছিনতাই, হত্যা, এই ধরনের কাজগুলো বাড়ার সম্ভাবনা আছে। তো সেইখানে বিনিয়োগকে যদি ভাইব্রেন্ট করতে পারেন, মানুষকে কর্মসংস্থান বাড়াতে পারেন, সেখানে রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থান বাড়তে পারে, বেসরকারিভাবে, সেটা তাহলে কিন্তু তাদের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা সম্ভব। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হবে যে কি প্রক্রিয়ার মাধ্যমে গেলে ব্যবসায়ীরা ব্যবসা করবে এবং কর্মসংস্থান দ্রুত সৃষ্টি করা যাবে। এটা তো গেল একটা ইস্যু। আর একটা ইস্যু রয়েছে আপনার ইনফ্লেশন। মানুষের প্রকৃত যে মজুরি সেটা কিন্তু বাড়ে নাই, কিন্তু ইনফ্লেশন আপনি দেখেন গত মাসের ইনফ্লেশন 10% উপরে। মানুষ তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে যথারীতি সংগ্রাম করছে, তার আয় ব্যয়ের সামঞ্জস্য, সব চাহিদা মিটাতে পারছে না, সে একটা ভালো ফুড খেতে পারছে না, বাচ্চার স্কুলের খরচ দিতে পারতেছে না, হিমশিম খাচ্ছে। এই ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে, সেখানে একটা বড় দৌরত্ব রয়েছে চাঁদাবাজি। আমাদের ফুড সাপ্লাই চেন, যেটা আমাদের যে কনজিউমার গুড সাপ্লাই চেন এবং আমাদের ডেইলি যে ভেজিটেবল সবজি যেগুলো আসে গ্রাম থেকে, সেখানে একটা বড় চাঁদাবাজ চক্র রয়েছে, একটা চাঁদাবাজি। এটা পুলিশ প্রশাসন চেষ্টা করছে, ইভেন অনেক সময় অভিযোগ শুনি যে এই চাঁদাবাজির সাথে সেই প্রশাসনও জড়িত রয়েছে। এই সিন্ডিকেশন যদি না ভাঙতে পারে, ট্রেড সিন্ডিকেশন, তাহলে আমরা এই যে আমাদের ডাবল ডিজিট যে ইনফ্লেশন, এটার থেকে বেরোতে আসতে পারবো না। দ্রুত এই ল এনফোর্সিং এজেন্সি এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করার সাথে সাথে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে, যাতে মানুষের জীবন ব্যয় বা জীবনযাত্রার মানকে উন্নত করা যেতে পারে। এটা তো গেল। এর বাইরে আপনি যদি আরও কিছু বিষয়ে দেখেন, যেটা ব্যাংকিং খাতের বাইরে বললাম, সব জায়গাতেই কিন্তু একটা ভঙ্গুর,
একটা বিশৃঙ্খল অবস্থা আছে, প্রত্যেকটা ক্রমান্বয়ে তাকে হলো আপনার ধাপে ব্যবস্থা এগোতে নিতে হবে। এবং সেই ব্যবস্থায় আমি বলবো তিনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না, কিন্তু বাইরে থাকার পরেও তিনি বাংলাদেশ ক্লোজলি মনিটর করেছেন। তিনি তাকেই যেহেতু রাষ্ট্রপ্রধান হিসাবে মানে আমাদের তাকেই দায়িত্ব নিচ্ছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন ইয়াং, তার মা দেশের 3বার প্রধানমন্ত্রী ছিলেন, বাবা রাষ্ট্রপতি ছিলেন, তার একটা রাজনৈতিক লেগাসি আছে। তো সেখানে সেই পদক্ষেপগুলোই তিনি নেবেন যেগুলো আসলে মানুষকে স্বস্তি দিবে। এই মানুষকে স্বস্তি দেওয়ার জায়গাগুলো যদি না দিতে পারে তাহলে সামাজিক সৌহার্দ্য এবং সামাজিক যে স্থিতিশীলতা এটা আনা খুবই কঠিন হবে। তো এই চ্যালেঞ্জগুলো ইমিডিয়েটলি মোকাবিলা করতে হবে এবং এখানে খুব শক্ত হাতে এবং সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। খুব দারুণ বলছিলেন অভি ভাই। এবার একটু জানতে চাইবো যে এই যে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ছিল এতদিন আমাদের দেশ, এবং আরেকটু যদি বলতে চাই যে 2024 সালের গণ অভ্যুত্থানের পর কিন্তু জনগণের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে, বিনিয়োগে হোক বা সেটা দেশের অন্য কোনো খাতে হোক। এই যে দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাকে তো প্রভাবিত করেছে এই ধরনের ভীতি বা রাজনৈতিক অনিশ্চয়তা। সরকার কি আসলেই আস্থা ফেরাতে পারবে? না, আস্থা তো অবশ্যই ফিরাতে পারবে কিনা সেই প্রশ্নের আগে সরকারকে ফিরাতে হবে। তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছেন, জনগণ তাকে ভোট দিয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি বলা হচ্ছে তাকে। 300 আসনের ভিতরে 2/3 বেশি আসন পেয়েছে। তো জনগণ যাকে ভোট দিয়েছে, জনগণ যাকে দেশ চালার দায়িত্ব দিছে, সে পারবে কিনা এই প্রশ্ন করার আগে আমি প্রশ্ন করব তাকে এটা করতে হবে। যদি তিনি না করতে পারেন তাহলে তো তাকে মানুষ ভালোবাসবে না, তাকে মানুষ ক্ষমতায় দেখতে চাবে না। আসলে ভরসার জায়গাটা ভরটা থাকবে না এবং মানুষ তাকে ক্ষমতায় দেখতেও চাবে না। মানুষের চাওয়াটা কি? সিম্পল চাওয়া প্রথমেই আপনি যদি চিন্তা করেন, সে নিরাপদে হাঁটবে, তার চাকরি থাকবে, তার প্রতিদিনের যে দৈনন্দিন প্রয়োজন সেগুলো মেটানোর জন্য ব্যবস্থা থাকবে এবং সে তার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সে সঠিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেবেন। এই পদক্ষেপগুলো যদি সে নিতে পারে তাহলে কেন? আর এটা এমন কোনো জিনিস না বা কোনো রকেট সায়েন্স না যে এটা সম্ভব না। আপনি যদি সিন্ডিকেট ভেঙে দেন পণ্যের দাম কমে আসবে। আপনি যদি বিনিয়োগের যে বাধাগুলো দূর করে দেন তাহলে বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে তো কর্মসংস্থান বাড়বে। তো কর্মসংস্থান বাড়লে তো মানুষ, বেকার মানুষের মধ্যেই তো হলো আর সমস্যা থাকে। সে যখন কোনো কাজ থাকে না তখন সে অকাজ করে, তখন তার মাথায় খারাপ চিন্তা আসে। কর্মে নিয়োজিত থাকলে সেই লোকটা তো কখনো অপরাধ করবে না। সেই জায়গায় চিন্তা করতে হবে। আর একটা জিনিস রয়ে গেছে যেটা লং টার্মেও নয়, অল্প সময়ের মধ্যে সেটাতেও মনোনিবেশ করতে হবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে 26 সালের মধ্যে আমরা কিন্তু আমাদের এলডিসি গ্রাজুয়েশন হবে। তো সেই এলডিসি গ্রাজুয়েশন কিন্তু আমাদের রপ্তানির ক্ষেত্রে একটা বড় প্রভাব রাখতে পারে। সেটা হলো যে আমরা ট্যারিফ যেটা এখন ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস এনজয় করি বিভিন্ন মার্কেটসে, সেই জায়গায় আমাদের একটা বড় প্রভাব হবে যেটা আমাদের রপ্তানিতে প্রভাব ফেলতে পারে। আর রপ্তানিতে প্রভাব ফেলা মানে আমাদের কর্মসংস্থানে প্রভাব ফেলা। এই জিনিসটা আসলে 26 সালের মধ্যে আগে আমরা আসলেই উত্তীর্ণ হব নাকি আমরা পিছিয়ে যাব, পিছিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাই করব, এই বিষয়টা দ্রুত একটা সমাধান করতে হবে। কারণ সরকারের হাতে খুব বেশি সময় থাকবে না, ক্ষমতা নেওয়ার পরে তাদের অনেকগুলো কাজ রয়েছে। সো এই জায়গায় ব্যবসায়ীদের সাথে আরও একটা বিষয় রয়ে গেছে। দেখেন, এই মানুষ যে এই আন্দোলনের ফলে আজকের এই সরকার, আজকের এই নির্বাচনটা হলো, সেখানে কিন্তু মানুষের তুষ্টিটাই এবং মানুষের চাওয়া পাওয়ারগুলোর প্রতিফলন দেখতে চাবে। এই যে ফেব্রুয়ারির মাঝখানে চলে আসি, দায়িত্ব হস্তান্তর হতে হতে মার্চ চলে আসবে, তো তারপরেই দেখা যাবে জুন মাসে এসে তাদেরকে আরেকটা নতুন বাজেট দিতে হবে। 6 লাখ 7 লাখ কোটি টাকার একটা বাজেট গত ভরে গিয়েছে, কিন্তু গত বছরের বাজেট আসলে কতটা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে সেটা মানুষ মনে রাখবে। আবার যেহেতু একটা নির্বাচিত সরকার, এখানে মানুষ তার যে বৈষম্য এবং তার যে প্রয়োজনগুলো যেগুলো অতীতে পায়নি সেগুলোর রিফ্লেকশন দেখতে চায়। সেই বাজেটের যে রিফ্লেকশন দেখতে চায় সেটার জন্য তাকে ফান্ড মোবিলাইজ করতে হবে, রেভিনিউ জেনারেট করতে হবে। তো রেভিনিউ জেনারেট করতে গেলে আপনি যদি দেখেন যেখানে 2 লাখ 2.5 লাখ কোটি টাকার উপরে রেভিনিউ কালেকশনের টার্গেট রয়েছে, তার এগেইনস্টে আমাদের প্রায় 50 লক্ষ কোটি টাকা এখন পর্যন্ত এই চলতি সময়ের মধ্যে ডেফিসিট রয়ে গেছে। এইটা কিভাবে সে করবে? তো ডিজিটাইজেশন ইন্ট্রোডিউস করতে হবে, যেই সংস্কারগুলো আনছে সেটা আনতে হবে, ব্যবসাকে গতি দিতে হবে। ব্যবসা যত বাড়বে আমার রেভিনিউ তত বাড়বে। যদি আমি এই রেভিনিউ জেনারেশন বাড়াতে না পারি বা আমার শৃঙ্খলার মধ্যে রেখে আমি কর না বাড়াতে পারি তাহলে হবে না। সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে
আর্থিক খাতে প্রত্যক্ষ কর যেটা সেইটা বাড়িয়ে শুধু যদি ইয়ে করা হয় মানুষের উপর প্রভাব পড়ে, সেটা দিয়ে কিন্তু সম্ভব না। প্রত্যক্ষ পরোক্ষ কর ইনস্টিটিউশনালাইজেশন করার মাধ্যমে আরো কিভাবে বাড়ানো যায়, কর জাল কিভাবে বাড়ানো যায়, এইসব বিষয়গুলোতে সাইমultaneously ইয়ে দিতে হবে, মানে মনোনিবেশ করতে হবে। তা না হলে আপনি 7 লক্ষ বা 8 লক্ষ কোটি টাকার বাজেট যদি আপনি ফান্ড থেকে পাবেন, সরকারের বৈদেশিক সহায়তা প্লাস বিভিন্ন ধরনের যে ফান্ড আমরা পাই, বিভিন্ন প্রজেক্টের কাজ করি, সেই কাজগুলোকে দ্রুততার সাথে সমাধান করতে হবে। সমাধান বলতে আমি বলছি কমপ্লিশনে যেতে হবে। যেইগুলো অন দ্য ওয়ে আছে, প্রোগ্রেস আছে, সেগুলো শেষ করলে আমরা ফান্ডগুলো রিলিজ করতে পারবো। আমাদের যে রিজার্ভ আছে সেই রিজার্ভে আমরা কতটুকু টিকতে পারবো সেটা বুঝতে হবে। আপনাকে ইম্পোর্টের দিকে তাকাতে হবে। ইম্পোর্ট যদি ভাইব্রেন্ট না হয় তাহলে আমার লোকাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গ্রো করবে না, লোকাল যে ডিমান্ড সেটা আমরা মিট করতে পারবো না। সো অনেকগুলোই অ্যাসপেক্ট আছে। আপনি শুধুমাত্র এক সাইড থেকে যদি কাজ করে তাহলে হবে না। আর ওনাকে বুঝতেই হবে ওনার প্রতি, অর্থাৎ এই নতুন সরকারটার প্রতি মানুষের প্রত্যাশাটা কিন্তু অনেক বড়। কারণ একটা অভ্যুত্থান এবং একটা অপ্রত্যাশিত শাসন যেটা মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে না, সেটার মধ্য দিয়ে যখন একটা পরিবর্তন আসছে, স্বাভাবিকভাবেই কিন্তু তারেক রহমান বলেন বা নতুন সরকার বলেন, তার প্রতি কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশার জায়গায় যদি ঘাটতি হয় তাহলে কিন্তু পাবলিক যে পারসেপশন, পাবলিকের যে আস্থা, সেটা তিনি হারাতে পারেন। সেই জন্য প্রত্যেকটা জায়গায় নতুন মন্ত্রী পরিষদের জায়গায় নতুন লোক নিয়োগ দিয়ে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য অবশ্যই তাকে পদক্ষেপ নিতে হবে। একদমই তাই। এবং ওইভাবে আরেকটু যদি বলি যে সরকারের কূটনৈতিক নীতি ও আন্তর্জাতিক যে সম্পর্ক, এটা পুনর্গঠন করাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এটি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কিভাবে সহায়তা করতে পারে বলে আপনি মনে করেন? এখন হলো আমরা একটা গ্লোবাল ভিলেজ হিসেবে কল্পনা করি সারা পৃথিবীতে। সো এখানে আমরা সেই সামন্ততা থেকে উঠে এসে আমরা এখন চলি একে অন্যের প্রতি কিন্তু নির্ভরশীল। আমি একটা জিনিস, আমার ম্যান পাওয়ার আছে, আমি সো এটাকে দিয়ে আমি একটা পণ্য তৈরি করতে পারি, কিন্তু এটা যে ইনগ্রিডিয়েন্ট বা র মেটেরিয়ালস থাকে সেটা কিন্তু আমার কাছে নেই। তার মানে কি আমি তার অন্য একজনের উপরে নির্ভরশীল। আবার অন্য একটা দেশ, উন্নত দেশ, তারা নিজেদের লোক নাই, তারা আমাদের কাছ থেকে পণ্যটা তৈরি করে নিচ্ছেন। আমরা কিন্তু পরস্পরের সাথে কানেক্টেড, ইন্টারকানেক্টেড। তো পররাষ্ট্রনীতিটা আসলে কি? পররাষ্ট্রনীতি হলো আপনার সাথে আমার ট্রেড রিলেশনটা কি হবে, আমার পলিটিক্যাল রিলেশনটা কি হবে, রিজিওনাল আসপেক্টে আমরা কিভাবে একত্রে থাকতে পারি, প্রতিবেশী দেশের সাথে আমরা কিভাবে আমাদের সম্পর্ক মেনটেন করতে পারি, সেখানে আমি কিভাবে লাভবান হতে পারি, এই জিনিসগুলো। তো অতীতে যেটা হয়েছে যে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছুটা স্থবিরতা বা কিছুটা বায়াসনেস পরিলক্ষিত হয়েছে। হয়তো কোনো একটা ব্লকের সাথে ভালো সম্পর্ক, আবার কোনো একটা দেশের সাথে ভালো সম্পর্ক, এটার ফলে আমরা যেটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সাফার করেছি আমরা। ধরেন আমরা ইন্ডিয়া বলেন বা কোনো একটা স্পেসিফিক দেশ বলেন, সেখান থেকে আমরা একটা পণ্য আনতাম, সেখানে আমাদের কিছু নমনীয় নীতির কারণে তাদের কাছে আমরা অনেক সময় সংকটে পড়ে যেতাম, অথবা বেশি ট্যাক্স দিতে হয়েছে, অথবা সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পররাষ্ট্রনীতিটা এমনভাবে সাজাতে হবে যাতে আমাদের যেই জায়গাগুলোতে সমস্যা আছে, আমাদের ফান্ড দরকার আছে এখন, যেহেতু আমরা গত 2 বছর আসলে ওইভাবে অর্থনৈতিক কার্যক্রম ভালো ছিল না, আমাদের প্রচুর পরিমাণে টাকা বিদেশে পাচার হয়ে চলে গেছে। সো আমরা ফান্ড বাড়ানোর জন্য, ফান্ড ফ্লো যেটা ফরেন ফান্ড, সেটা বাড়ানোর জন্য আসলে কোন দেশগুলোর সাথে বাণিজ্যিক চুক্তি বা কোন দেশগুলোর থেকে আমরা বেশি বিদেশি বিনিয়োগ পেতে পারি সেটা চিন্তা করতে হবে। কারা আমাদেরকে স্বল্প সুদে, আমাদের যদি ঋণ প্রয়োজন হয় ঋণ দেবে, সেখানে বাড়তে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে আমি বলবো যে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে বিসর্জন দেওয়া যাবে না। কারণ এখানে আমরা যদি পলিটিক্যালি ভাবে কারো পরামর্শে চলতে চাই বা কারো প্রেসক্রিপশন নিয়ে চলতে চাই, দ্যাট উড নট বি এ গুড ডিসিশন ফর আস। কারণ আমরা অতীতে এরকম চলতে যে আমাদের যে স্বীয় ক্যাপাসিটি, আমাদের নিজস্বভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে একটা আকাঙ্ক্ষা, সেইটা বাধাগ্রস্ত হবে। সো ফরেন পলিসির ক্ষেত্রে আমি বলবো যে শুরুতেই ট্রেড পলিসিটাকে বড় করে দেখতে হবে, কারণ আমার ট্রেড ভাইব্রেন্ট করতে হবে, তা না হলে আমার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে না। আর রিজিওনালি আমরা কোন ব্লকে যাব না, সেইটাকে অনেক শক্তভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ পুরো পৃথিবী এখন নানা ধরনের মেরুকরণ চলছে। এই পোলারাইজেশনের যুগে যুদ্ধ লেগেই আছে, এবং অতীতে যেরকম যুদ্ধ চলতো এক বিষয়, এখন কিন্তু ট্রেড ওয়ার চলছে। এই ট্রেড ওয়ারে যাতে আমরা কোনো
ব্লকের সাথে জয়েন করা বা কোনো মিস পলিসির কারণে যাতে আমরা বিপদে না পড়ে যাই। ধরেন এখন চায়না ইউএসএ যুদ্ধ চলতেছে, সেখানে আমাকে খুব সচেতনতার সাথে আগাতে হবে যে আমাকে চায়নারও দরকার আছে, কারণ চায়না থেকে আমরা র মেটেরিয়াল আনি, আবার ইউএস আমাদের বড় এক্সপোর্ট মার্কেট। এটা কি সো ব্যালেন্সিং পাওয়ারের ক্ষেত্রে সেটা। আর যেটা হবে যে জাতীয় নিরাপত্তার একটা ব্যাপার থাকে, যেটা আসলে নেইবারিং কান্ট্রির ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হয়, যাতে আমরা অন্য কোনো দেশের জন্য হুমকি না হই বা আমাদের ভিতরে ইন্টারনাল কোনো কাজ যাতে অন্যদের জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। সিমিলারলি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা যাতে আমাদের জাতীয় নিরাপত্তার কোনো ইস্যুকে হস্তক্ষেপ না করে বা আমাদের ইন্টারনাল বিষয়গুলোতে তারা নাক না গলায়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতায় টিকে থাকা বা কোনো কিছুর কারণে কোনো বিশেষ শক্তির সাথে হয়তো হাত মিলানো, এই যে একটা কালচার এতগুলো বছর পরে এসেও আমরা কেন নিজেদের মতো করে ভাবতে পারছি না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো ওভারঅল যদি বলি, একটা সুসংহত বাণিজ্যিক নীতি এবং নতুন পলিটিক্যাল কালচার যে দেশের ভিতরে একটা স্থিতিশীলতা বজায় করবে, সামাজিক স্থিতিশীলতা বলবো, কেউ কারো প্রতি বৈরভাব প্রকাশ না করা, পোস্ট ইলেকশন কোনো ভায়োলেন্স নতুন করে অস্থিরতা না তৈরি করা। কারণ এর অতীতে আমরা দেখছি পোস্ট ইলেকশন ভায়োলেন্সের কারণে আমাদের ট্রেড ডিসরাপশন হতো, কিন্তু এবারই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই ধরনের বড় ঘটনা ঘটেনি, একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি। সবকিছু মিলিয়ে আসলে তারেক রহমানের সামনে একটা বড় চ্যালেঞ্জিং সময়ে তিনি দেশে পা রাখছেন। যেই সময়ে পা রাখছেন সেই সময়টা আসলে একটা ভিন্ন ধরনের সময়, এবং তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পরিবর্তনটা কেন এসেছিল, সেই পরিবর্তনের যে চাওয়া, পরিবর্তন উদ্ভূত যে পরিস্থিতি, সেটাকে মাথায় রেখে যদি পলিসি থাকেন, সমস্যা থাকবে, তার সমাধানও থাকবে, কিন্তু কত সুচারু এবং সুন্দরভাবে আপনি সেটাকে সমাধান করতে পারবেন সেটাই দেখার বিষয়। এবং আমি আবারও বলতে চাই যে এইটা তার জন্য ওভারকাম করা সম্ভব হবে কি হবে না সেটা না, তাকে এটা ওভারকাম করতে হবে। ওভারকাম না করতে পারলে আমাদের গণতান্ত্রিক ধারায় উত্তরণের যে সুযোগ এবং যেই ট্রেনে আমরা উঠতে চাচ্ছি সেটা যদি আবারও মিস হয়, তাহলে জাতি হিসেবে আমরা আবারও পিছিয়ে পড়বো এবং আমরা কখনোই ভবিষ্যতে উন্নত দেশের স্বপ্ন দেখা সেটা আমাদের কাছে দুরূহ হয়ে যাবে। একদমই তাই। ভাই খুব দারুণ বললেন। আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ দর্শককেও। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভির সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন। রোববার সন্ধ্যা 7টায় জামায়াত আমির ও রাত 8টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। এর আগে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। এছাড়াও বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলে জানান তারেক রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথে হাঁটবে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে গণভোটে হ্যাঁ ভোটের বিজয়ে কার্যকর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রস্তাবিত সংস্কারগুলো। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পৃথক রাখার বিধান সামনে আসায় নতুন করে আলোচনায় নেতৃত্বের প্রশ্ন। এমন প্রেক্ষাপটে সরকার গঠন, সাংবিধানিক পরিবর্তন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। পাশাপাশি গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে। জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হতে পারবেন না। তাই প্রশ্ন উঠছে, কে হবেন বিএনপির প্রধান এবং কে হবেন দেশের প্রধানমন্ত্রী। এবারই প্রথম বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নিল এবং তারেক রহমান নিজেও এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ঢাকা ও বগুড়ার 2টি আসন থেকে নির্বাচিত হয়েছেন। ফলে বিএনপির আগের ঘোষণা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
এদিকে প্রায় 4,80,00,000 ভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় দেশে ব্যাপক সাংবিধানিক ও প্রশাসনিক পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে। কার্যত নতুন সংসদ জুলাই জাতীয় সনদের আওতায় থাকা প্রস্তাবগুলো বাস্তবায়নে আইনত বাধ্য থাকবে। হ্যাঁ বিজয়ী হওয়ায় সংসদ গঠনের সঙ্গে সঙ্গে 180 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হতে পারবেন না। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাই আলোচনায় এখন কি হবে বিএনপির সিদ্ধান্ত, যদিও এই বিষয়ে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত জানায়নি বিএনপি। এছাড়াও গণভোটের রায় অনুযায়ী ভবিষ্যতে সংসদ হবে 2 কক্ষের। নির্বাচিত 300 এবং মনোনীত নারী 100 সদস্যের বাইরে উচ্চকক্ষ ভোটের সংখ্যানুপাতে আরও 100 সদস্য মনোনয়ন দেয়া হবে। উচ্চকক্ষ সংবিধান সংশোধন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত দেবেন। সংবিধান সংশোধন করতে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। সব সাধারণ নির্বাচনের আগে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাবনাটি এই সংস্কারের অন্যতম প্রধান অংশ। এই সংসদকে জুলাই সনদের আলোকে সেটি বাস্তবায়ন করতে হবে। এমনকি সংস্কার প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রংপুর 4, রংপুর 3 ও রংপুর 6 আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপির প্রার্থীর সমর্থকরা। রোববার বেলা 1টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। এ সময় আক্তার হোসেন ও জেলা প্রশাসককে ভোট চোর উল্লেখ করে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, শামসুজ্জামান সামু এবং সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আক্তার হোসেনকে জয়ী করা হয়েছে বলে অভিযোগ তুলে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, নির্বাচনের ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করেছে। এই ব্যাপারে শুক্রবার সকাল 11টা থেকে 3টা পর্যন্ত ডিসির বাংলোতে গিয়েও কারো দেখা পাননি তারা। এর আগে শনিবার কাউনিয়া উপজেলার মিরবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার সমর্থকরা। ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি কথা জানান। ফেসবুকে আসিফ মাহমুদ লিখেছেন, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। ছায়া মন্ত্রিসভার কাজ কি হবে তা আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে 300 আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর 3 আসনে জামায়াত ইসলামের প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে। 299টি আসনের মধ্যে 2টি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী 297 আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে 209টি। বিএনপি জোটের শরিকেরা পেয়েছে 3টি আসন। সব মিলিয়ে এখন বিএনপি জোটের আসন সংখ্যা 212। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য 77 আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। রুবিও বলেন, প্রেসিডেন্ট অনেকবার বলেছেন তার পছন্দ হলো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো। এটা খুব কঠিন হলেও তিনি চেষ্টা করবেন। তারা এখন সেটাই করার চেষ্টা করছেন। পারস্পরিক যোগাযোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রুবিও বলেন, তিনি এমন এক প্রেসিডেন্টের অধীনে কাজ করছেন যিনি যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত। তার মতে এর মানে এই নয় যে ট্রাম্প আয়াতুল্লাহর মতামতের সঙ্গে একমত,
বরং তিনি মনে করেন সরাসরি আলাপচারিতাই সমস্যা সমাধানের উপায়। সমস্যার সমাধান এভাবেই করতে হয়। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের 3টি গ্রামে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এএফপির স্থানীয় প্রতিবেদন অনুসারে নাইজার রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা লোকজনকে গুলি করে হত্যা করেছে বা তাদের গলা কেটেছে, বাড়িঘরে আগুন দিয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের 3টি গ্রামে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এএফপির স্থানীয় প্রতিবেদন অনুসারে নাইজার রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা লোকজনকে গুলি করে হত্যা করেছে বা তাদের গলা কেটেছে, বাড়িঘরে আগুন দিয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করেছে। রয়টার্স জানিয়েছে 3টি গ্রামে মৃতের সংখ্যা প্রায় 32 জন। অন্যদিকে এএফপি জানিয়েছে যে কমপক্ষে 46 জন নিহত হয়েছে। নিকটবর্তী গ্রামে অন্যান্য সম্ভাব্য হামলার বিবরণ এখনও স্পষ্ট নয় এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে ডাকাতরা 41টি মোটরসাইকেলে করে এসেছিল এবং প্রতিটিতে 2 বা 3 জন পুরুষ ছিল। চলতি মাসের শুরুতেও একই ধরনের আক্রমণে শতাধিক মানুষ নিহত হয়েছে। সশস্ত্র অপরাধী দলগুলো বছরের পর বছর ধরে নাইজেরিয়ায় আক্রমণ এবং অপহরণ চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম এবং মধ্যাঞ্চলে অপরাধমূলক কার্যক্রম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। ভোরের দিকে তুঙ্গা মাকেরি গ্রামে ডাকাতরা আক্রমণ চালায়। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন এএফপিকে জানিয়েছেন তুঙ্গা মাকেরিতে 6 জন নিহত হয়েছেন। তিনি বলেন, কিছু বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এখনও নিশ্চিতভাবে বলা যায়নি যে কতজনকে অপহরণ করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নিকটবর্তী কনকোসোর বাসিন্দা। ওই গ্রামেও আক্রমণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন প্রায় সব ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 4 জন নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে কনকোসোতে হামলার পর ডাকাতরা পিছায় গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং একজনকে হত্যা করে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অপেক্ষার অবসান। টি-20 বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। রোববার শ্রীলঙ্কার কলম্বোয় হবে ম্যাচটি। এই ম্যাচে যারা জিতবে তারাই সুপার 8-এ উঠে যাবে। আইসিসির যে কোনো আসরেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত পাকিস্তান ম্যাচ। তবে এবার সেই ম্যাচ নিয়ে কম জল খোলা হয়নি। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পরে 3 শর্তে ম্যাচটি খেলতে রাজি হয় পিসিবি। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি না হলে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতো আইসিসি আর ব্রডকাস্টারদের ক্ষতি হতে পারত 6,000 কোটি টাকারও বেশি। যদিও সেই বিপদ আপাতত কেটে গেছে। টি-20তে 2 দলের 16 বারের দেখায় 13 বার জয় পেয়েছে ভারত আর 3 বার পাকিস্তান। 2 দলের সবশেষ 5 দেখায় সবকটিতে জয় পেয়েছে ভারত। একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। চলমান টুর্নামেন্টে 2 দলের শুরুটা হয়েছে দারুণ। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে 4 পয়েন্ট পাকিস্তানের, সমান 4 পয়েন্ট ভারতেরও যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণ মঙ্গলবার বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারই নতুন রাষ্ট্রনায়কের সামনে চ্যালেঞ্জ। ভারসাম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও বাস্তবমুখী কূটনীতি অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও বিএনপি নেতাকর্মীদের। ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানালেন আসিফ মাহমুদ। সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, খামেনির সঙ্গে মুখোমুখি সংলাপে বসতে রাজি ট্রাম্প। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, বহু মানুষের প্রাণহানি। এবং বয়কটের হুমকি পেরিয়ে আজ কলম্বোয় মহারণ। টি-20 বিশ্বকাপে মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।